আহ মা, খাবারের কি সুন্দর সুবাস ছড়িয়েছে। আজকে দুপুরের খাবারটা বেশ জমজমাট হবে নাকি? ভালোবেসে রেঁধেছি, জমজমাট তো হবেই রে বাবা। তবে এই বুড়ো বয়সে আমার শরীর আর দেয় না। এবার তোরা দু ভাই বিয়ে করে নে, আমি একটু আরাম করতে চাই রে বাবা। বুঝেছিস কি বলেছি? কিন্তু মা, আমাদেরকে কে বিয়ে করবে? আমাদের আর্থিক অবস্থা তো এখনো অতটাও ভালো নয়। ওইসব নিয়ে তোদের ভাবতে হবে না। আমার পরিচিত এক সখী আছে, তার ফুটফুটে দুই কন্যা আছে, তার সাথেই তোদের বিয়ে দিব ভেবেছি। বুঝেছিস? ঠিক আছে মা, যদি এমনটাই হয় তাহলে তুমি যেভাবে ভালো মনে হয় সেটাই করো। আরে সখী, তুই হঠাৎ এই ঘাটের পাড়ে, কি হয়েছে তোর? তোর মেয়েরা কোথায়? তুই কেন থালাবাটি মাজছিস? ওই আমার বড় মেয়েটা অসুস্থ হয়ে আছে তো, সেই জন্য আমাকেই মাজতে আসতে হলো, না হলে তো আর আমার আশা লাগতো না। তা তোর ছোট মেয়ে কোথায়? হ্যাঁ? ওই ছোট মেয়ের কলেজ থেকে পিকনিক আছে তো, সেই জন্য সেখানে গিয়েছে। আচ্ছা যাগে, বাদ দে। আজকে এমনিতেও তোর বাড়িতে যেতাম, বুঝেছিস? তা আমার দুই ছেলে জোয়ান শিয়ান হয়েছে, তো তোর দুই যমজ মেয়ের সাথে আমি আমার ছেলেদের বিয়েটা দিয়ে একটু হাঁপ ছেড়ে বাঁচতে চাচ্ছি সখী। তোর কি কোনো আপত্তি আছে? তাহলে জানা। এ বাবা বাবা, এ তো বেশ ভারী ভালো সংবাদ। এটাতে আপত্তি থাকার কি আছে রে সখী? তোর ঘরে আমার মেয়েরা গেলে সবচেয়ে ভালো থাকবে। জলদি জলদি তাহলে বিয়ের ব্যবস্থাটা করে দে। আমি তো খুবই চিন্তায় ছিলাম ওদের দুইজনকে নিয়ে, কেমন না কেমন শাশুড়ি পাবে। এর কিছুদিনের মধ্যেই বিমলা বুড়ির দুই ছেলের সাথে তার বান্ধবীর দুই যমজ মেয়ের বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বৌমায়েরা, আজকে থেকে এই সংসারটা তোমরা নিজেদের ভাববে। এবার আমি একটু অবসরে যাব। এই সংসারে অনেক খেটেছি, এবার দুইজন মিলে সংসারটাকে সোনার সংসার গড়ে তুলবে। তোমরা তো দুই বোন, নতুন করে আর মিলেমিশে থাকার কথা কি বলবো। সুখে শান্তিতে থাকবে সবাই। নিশ্চয়ই মা, আমি আর আমার ছোট বোন মিলেমিশে এই সংসারটিকে সাজিয়ে তুলব। আপনি কোনো চিন্তাই করবেন না। তা বলছি যে মা, আপনার এই ভাষণগুলো তো আপনি পরেও দিতে পারেন নাকি? সারাদিন ধরে এত খাটাখাটনি গিয়েছে, এবার একটু আমরা বিশ্রাম করি। কি যে অবস্থা! রাত্রেবেলা শুয়ে বিমলা বুড়ি বলতে থাকে, অবশেষে দুই ছেলের বিয়েটা সম্পন্ন হলো। এবার আমার বুকের থেকে বোঝাটা নেমেছে। এবার কাল থেকে দুই বৌমা মিলে সংসার সামলাবে, আর আমি আরাম করে ঘুমোবো। আরে ও বড় বৌমা, তুমি এখানে উঠোন ঝাড়ু দিচ্ছ? ছোট বৌমা কোথায়? আমার একটু দরকার ছিল যে। মা, ছোট তো মনে হয় ঘরের মধ্যে ঘুমোচ্ছে। এ কি অলক্ষণে কথাবার্তা! বেলা কটা বাজে, এখনো তোমার ছোট বোন ঘুমাচ্ছে কেন? আমার তো একটু চান করার পানি লাগতো। কি যে করি এবার! ঠিক আছে মা, আমি এক্ষুনি আপনার চান করার পানি এনে দিচ্ছি, এসে বাকি কাজ করে নেব। না না না, তুমি তো একটা কাজ করছো ইতিমধ্যেই। দাঁড়াও, আমি ছোট বৌমাকে ডেকে দিচ্ছি, তুমি কাজ করো, সমস্যা নেই। আরে ছোট বৌমা, তুমি দেখা যায় সাজগোজ নিয়ে ব্যস্ত। এই অবেলায় কেউ এমন করে সাজে? আর তুমি যে নতুন বউ, সংসারের কোনো কাজেই তো তোমার মন দেখছি না। এইসব কি? দেখুন মা, সাজগোজের কোনোই সময় গময় হয় না, বুঝেছেন? আপনার কি লাগবে সেই জন্য এখানে এসেছেন? আমার চান করার পানি ফুরিয়ে গেছে, সেটার জন্য এসেছি। যাও, পানি ভরে এনে দাও পুকুর ঘাট থেকে। আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কাজে ব্যস্ত। আপনি বড় দিদিকে গিয়ে বলুন, সে আপনাকে পানি ভরে দিবে। আমার পক্ষে এখন সম্ভব না, আমাকে সাজতে দিন। অবশেষে বড় বউ টুম্পা তার শাশুড়ির জন্য পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসে। মা, এই যে আপনার জন্য ঘাট থেকে পানি নিয়ে এসেছি, আপনি চানটা করে নিন মা।
একই মায়ের পেটের একই চেহারার দুই বোন, অথচ কত বিস্তর তফাৎ। তা বড় বৌমা, তোমার ছোট বোনটা কি ছোটবেলা থেকে এরকম কাজে কর্মে অষ্টরঙ্গা, নাকি সারাদিন শুধু সাজে আর ঘুমায়? এ কি রে বাবা, বলো তো আমায়। মা, ও আসলে ছোটবেলা থেকে একটু আরামপ্রিয় স্বভাবের, তবে ওর অন্তরটা খুবই ভালো মা। আচ্ছা মা, আজকে দুপুরে কি রান্না করব? তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো বৌমা, কোনো সমস্যা নেই, বুঝেছো? এরপর টুম্পা দুপুরের জন্য মনোযোগ দিয়ে রান্না বান্না করতে থাকে। তখনই তার ছোট বোন চম্পা সেখানে আসে। কি রে বড়দি, কি করছিস তুই? এই তো দুপুরে রান্না বান্না করছি। তা কি রে চম্পা, তুই কি শুরু করলি? সারা দিন সাজগোজ আর ঘুম, একটুও তো শ্বশুরবাড়ির কাজকর্ম করতে পারিস? বুড়া একটা শাশুড়ি আছে ভুলে গেছিস নাকি তুই? বুঝলাম না। দিদি, মুখ সামলে কথা বল, বলে দিচ্ছি। তুই মায়ের বাড়িতেও সবসময় আমায় কাজকর্ম করাতে চাইতি, শ্বশুর বাড়িতে এসেও তাই করছিস। আমার এই সুন্দর হাত দিয়ে কাজ করলে হাত নষ্ট হয়ে যাবে না? কি যে বলিস না তুই, এইসব বুঝি না আমি। দেখ চম্পা, এইসব কাজ চোরগিরি বাদ দে, এখানে আয়, কয়টা মাছ আছে আমায় একটু কুটে দিবি। কাজ করলে শরীর মন ভালো থাকে, বুঝেছিস কি বলেছি আমি? দেখ দেখ, মাছ কুটবো আমি? তোর মাথাটা গেছে, আমি গেলাম চান করতে। ও বড় বৌমা, দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে তো তোমার, নাকি? হ্যাঁ মা, দুপুরের রান্না বান্না সব হয়ে গেছে। এবার ওনারা আসলেই সবাই মিলে খেতে বসবো, কোনো চিন্তার বিষয় নেই। মাসিমা বাড়িতে আছেন? আরে বাবা, কে এলি অবেলায়? আসছি রে, আসছি। মাসিমা জলদি এদিকে আসেন। আরে এই কাকুলি, তুই হঠাৎই ভর দুপুরবেলা বাড়িতে এসে চেঁচামেচি কেন করছিস বল তো? হ্যাঁ গো বোন, সব ঠিক আছে তো? কোনো ঝামেলা হয়নি তো তোমার? আমার আর কি ঝামেলা হবে কাকিমা? আপনি কি এখনো জানেন না কি ঘটেছে? সমস্ত গ্রামের মানুষ বলা বলি করছে আপনার ওই যে আরেকটা যে ছেলের বউ আছে, সে তো পুকুর ঘাটে সবার সামনে গিয়ে কেমন করে চান করছে। ছি ছি ছি, সবাই বলছে এমন বেলাজ্জা মেয়ের আগে কেউ দেখেনি। ছি ছি ছি, কি নোংরা। কি কি বললি তুই? হাই হাই রে, এই মেয়েটা আমার সম্মান খেয়েই ছাড়বে রে, খেয়েই ছাড়বে। চল চল চল, জলদি গিয়ে দেখি। আরে এই ছোট বৌমা, তোমার মাথাটা ঠিক আছে নাকি? তুমি বাড়ির নতুন বউ হয়ে আসতে না আসতেই এই ঘাটের পাড়ে সবার সামনে এভাবে ব্লাউজ খুলে গোসল করছো? ছোট, এবার কিন্তু তুই সত্যি বেশি বেশি করে নিলি। জলদি ওখান থেকে উঠে আয়, উঠে আয় এক্ষুনি। কি, আমি কেন উঠে আসবো? আর আমি বেশি বেশি কি করলাম সেটাই তো বুঝলাম না। আর মা ব্লাউজ খুলে গোসল করছে মানে? এসব কি কথাবার্তা? আমি তো শাড়ি দিয়ে গা ঢেকে রেখেছি, শাড়ি ছাড়া তো এখানে গোসল করতে বসিনি। বৌমা, তর্ক বন্ধ করো, জলদি ওখান থেকে উঠে আসো বলছি। পরিণতি খারাপ হবে কিন্তু বললাম। উঠে আসো, বাড়ি চলো আমাদের সাথে, চলো। আমি কোথাও উঠে আসবো না, আমি এখানেই চান করব। আমার চান শেষ হবে আমি তবেই যাব। কি করবেন করে নিন, যান। খাবার থেকে কি সুন্দর সুবাস ছড়িয়েছে। ও মা, তুমি রেঁধেছো নাকি আজকে? না না না, আমি রাধার জন্য কি আর তোদের বিয়ে করিয়েছি নাকি? আমার আদরের বড় বৌমা রেঁধেছে, মজা না হয়ে উপায় আছে? খা খা, তোরা খা। মা, আপনি এরমভাবে বললেন যেন বড় দিদিই শুধু রান্না করতে পারে আর আমি রান্না করতে জানি না। আমি এর চেয়ে আরও বেশি ভালো রান্না করতে পারি, বুঝেছেন? তা সেই খবর আমি কিভাবে রাখবো বৌমা? তুমি তো আসার পর থেকে রান্নাঘরের ধারে কাছেও যাও না। সুনামটা করব কেমন করে বলো আমায়? তবে তুমি মেকআপটা ভালো পারো। আমাকে খোঁচা দিয়ে কথা বলা বন্ধ করুন। বড় দিদি, এই সব কিছু তুই করেছিস। তুই আমার শাশুড়ির মাথাটা আমার বিরুদ্ধে উস্কেছিস, তাই না? খুব ভালো বুঝি আমি কিন্তু। এ কি ছোট, তুই এসব কি বলছিস আবল তাবল? আমি উস্কিয়েছি মানে? কি বলিস তুই এসব? আমি বুঝি না তো। আহারে বউ, তুমি থামো না। এই দুপুরে খাওয়ার সময় কি শুরু করলে? শান্তিমতো খেতে দেবে তো নাকি? কিছুক্ষণ পর হঠাৎ বিমলা দেবীর ভীষণ জ্বর আসে এবং সে বিছানায় পড়ে যায়। শহর থেকে মস্ত বড় ডাক্তার আনা হয় তাকে দেখানোর জন্য। ডাক্তার সাহেব, মায়ের হঠাৎ জ্বর কেন এলো? সব ঠিকঠাক আছে তো? খুবই চিন্তা হচ্ছে আমাদের, বলুন।
সরি টু সে, আপনার মায়ের ক্যান্সার হয়েছে এবং এটা একেবারে লাস্ট পর্যায়ে আছে। আপনার মাকে বাঁচানো একেবারেই সম্ভব না। হাতে অল্প কিছুদিন সময় আছে, ততদিন পর্যন্ত ওনার ইচ্ছাগুলো আপনারা পূরণ করতে থাকুন। এরপর থেকে বড় বউ টুম্পা তার শাশুড়ির সেবা যত্ন করতে থাকে শাশুড়িকে সুস্থ করে তোলার জন্য। আর অন্যদিকে ছোট বউ চম্পা সারাদিন শুধু সাজগোজ করে আর পড়ে পড়ে ঘুমায়। তার যে একজন অসুস্থ শাশুড়ি আছে সেই দিকে তার খেয়ালই নেই। আরে বৌমা, আমার অবস্থা বেশি একটা ভালো দেখছি না। এবার মনে হচ্ছে আমার হাতে একেবারেই শেষ সময়। আর যাওয়ার আগে আমি তোকে কিছু বলতে চাই। আমার সারা জীবনের কামাই জমিয়ে উত্তর পারে একটা জমি রাখা আছে, সেটা আমি তোকে দিতে চাই। তুই আমাকে পুরাই নিজের মায়ের মতো ভালোবেসেছিস মা। এটা আমার তরফ থেকে তোর জন্য ছোট্ট উপহার রে মা। মা, আপনি কি বললেন? আপনি সম্পত্তি বড় দিদিকে লিখে দিচ্ছেন? আপনার যে আরেকটা ছেলের বউ আছে সেটা কি আপনি ভুলে গেছেন নাকি? বাবা বাবা, বৃদ্ধ শাশুড়ি মরণ ব্যাধিতে মরছে, সেটাতে কোনো খবর নেই। আর এখন সম্পত্তির কথা শুনতে না শুনতেই ঘরে চলে এসে জাসুসি করছো। যেই মেয়েটা আমায় এত ভালোবাসে, আমার এত সেবা যত্ন করে, তাকে সামান্য উপহারটুকু দিব না আমি? তা তোমাকে দিব নাকি, যে কিনা একবার ঘরে উঁকি মেরেও দেখেনি? কাচ্চোর! কি কে বললেন আমায় আমি কাচ্চোর? ও, দিদি কাজ করেছে দেখে দিদিকে এত সুন্দর জমি লিখে দিচ্ছেন? তাহলে আমিও কাজ করব, তাও ওই জমি আমার লাগবে। বুঝেছেন কি বলেছি? যা ইচ্ছে তাই করো গিয়ে, বড় বৌমার স্থান তুমি কোনোদিন নিতে পারবে না, বুঝেছো? এরপর দিন থেকেই চম্পা সম্পত্তির লোভে ঘরের সমস্ত কাজ করতে থাকে। দূর, এই সম্পত্তির চক্করে আমার দমটা বেরিয়ে যাচ্ছে। এই নোংরা মাছের গন্ধ নিতে হচ্ছে। বুড়িটা মরবে, আমায় নিয়েই মরবে। যাই হোক, মরার আগে ওই সম্পত্তিটা আমায় দিয়ে যেতেই হবে। হ্যাঁ, একি আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমার ছোট্ট বোনটা মাছ কাটছে দেখা যায়। স্বপ্ন দেখবি কেন? স্বপ্ন কেন দেখবি? কাজকে তুই একাই করতে পারিস নাকি? আমিও করতে পারি, বুঝেছিস? হ্যাঁ, আচ্ছা বুঝেছি। এবার উঠে আয়, অনেক কেটেছিস, বাকিটুক আমি কেটে দিই। হয়েছে দিদি, তোর আর ভালো মানুষই দেখাতে হবে না। এইসব ভালো মানুষই দেখিয়ে ওই বুড়ো শাশুড়ির মাথাটা খেয়ে নিজের সব সম্পত্তি হাতিয়ে নিতে চাস। খুব ভালো বুঝিসনি? সর এখান থেকে, আমায় কাজ করতে দে, বুঝেছিস? এভাবেই কেটে যায় বেশ কটা দিন। একদিন হঠাৎ বিমলা দেবী বিধাতার ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যায়। এতে তার সমস্ত পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে মরার আগে বিমলা দেবী সেই জমিটি বড় বউয়ের নামেই করে যায়। শয়তানি ডাইনি বুড়ি, এত কাজকর্ম করলাম, তারপরেও তোর মন জোগাতে পারলাম না। তুই সেই সম্পত্তি দিদির নামেই করে দিলি। বেশ হয়েছে তুই মরেছিস। দিদি, তুই কাজটা ভালো করিসনি। তুই আমার শাশুড়ির সাথে হাত করে সম্পত্তিটি লিখে নিয়েছিস। তোকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো। তোর জীবন প্রদীপ আমি নিভিয়ে দিব। পরদিন সকাল চম্পা জঙ্গলের পথ দিয়ে তার পরিচিত এক জাদুকর্ণী মহিলার কাছে যেতে থাকে। চম্পাকে দেখে সেই জাদুকর্ণী বলে, আরে মেয়ে, তুই হঠাৎ আমার ডেরায় কেন এলি? কি হয়েছে তোর, বল। আমি খুব ওই বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো ডাকিনি কাকি। আমার দিদি আমার জীবনটা বিষিয়ে তুলেছে। আমি ওকে শিক্ষা দিতে চাই, আমি ওকে শেষ করে দিতে চাই। সঙ্গে সঙ্গে সেই জাদুকর্ণী মন্ত্র বলে তার হাতে একটি জাদুকরি আম হাজির করে। যা আম যা, তোর বিষের খেলা দেখা। এই নে, এই আম নিয়ে তোর সেই দুষ্ট বোনটিকে খাওয়াবি। তাহলেই তোর বোন একেবারে চির কোমায় চলে যাবে, প্রাণহানিও হতে পারে। যা যা। এইসব দেখে চম্পা একেবারেই অবাক হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ ডাকিনী কাকি, তোমার এই ঋণ শোধ করার মতো নয়। যাক বাবা, অবশেষে আমার পথের কাঁটা সরবে। যাই জলদি বাড়ি যাই।
দিদি, এই দিদি, কি করছিস? এই দেখ তোর জন্য কি এনেছি। পথ দিয়ে আসার সময় গাছে একটি আম পেকে থাকতে দেখলাম। তুই তো আম পছন্দ করিস, তোর জন্য পেড়ে এনেছি। নে, আমটি খেয়ে নে। ওঠ, আমটা খা দিদি। কি কি বললি বোন? তুই আমার জন্য আম পেড়ে এনেছিস? তোর আমার পছন্দের কথা খেয়াল আছে। আমি নিশ্চয়ই খাবো বোন। আমি থালা বাটিটা মেজে এরপর খাচ্ছি। তুই আমার ঘরে গিয়ে ফলের ঝুড়ি আছে সেখানে রেখে দে। ঠিক আছে দিদি, আমি রেখে দিচ্ছি। জলদি খেয়ে নিস কিন্তু, বুঝেছিস? অবশেষে 16 কলা পূর্ণ হলো। এবার গিয়ে একটু শান্তির ঘুম দিই। অনেক পুণ্যের কাজ করলাম সকাল থেকে, কি যে শান্তি লাগছে। একটু পরেই চম্পার স্বামী সুরেশ কাজ থেকে বাড়িতে ফিরে আসে। এ কি, বউ দেখা যায় ঘুমাচ্ছে, আমার এদিক দিয়ে পেটে ক্ষুধায় ছুঁচো দৌড়চ্ছে। যাই বড় ভাবির কাছে গিয়ে দেখি খাওয়ার কিছু আছে নাকি। বড় ভাবি, চম্পা তো ঘুমোচ্ছে, তাই তোমার কাছে এলাম। ঘরে রান্নাবান্না কিছু আছে, আমার খুব ক্ষুধা পেয়েছে তো, থাকলে দাও না আমায় খেতে। আহারে ভাই, তোমার ক্ষুধা লেগেছে? আমি এই থালা বাসনগুলো মেজে তোমায় খাবার দিই। তুমি একটু আমার ঘরে গিয়ে বসো, ওখানে ফলের ঝুড়ি আছে তো, ফল রাখা আছে, সেখান থেকে ফল খেয়ে আপাতত থাকো ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাবি, কোনো সমস্যা নেই। আমি তোমার ঘরে গিয়ে বসছি। এরপর সুরেশ তার বড় ভাবির ঘরে আসে। কত সুন্দর তাজা তাজা ফল দেখা যাচ্ছে। ভাবি মনে হয় এই ফলগুলোর কথাই বলেছিল। যাই তাড়াতাড়ি বাবা ফলগুলো খেয়ে নি, আমার ক্ষুধায় আর সইছে না। এরপর সুরেশ মজা করে সেই জাদুকরি আমটি খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে সুরেশের প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয় এবং সে বমি করতে থাকে। অত্যন্ত বুকে ব্যথায় সুরেশ সেই জায়গাতেই অজ্ঞান হয়ে যায়। সে আর চোখ খুলে না। তাড়াতাড়ি করে সুরেশকে শহরের বড় এক হসপিটালে নিয়ে যাওয়া হয়। হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হয়ে গেল, সব আমার জন্য হলো। এ কি বোন, তুই নিজেকে কেন দোষারোপ করছিস? তুই চিন্তা করিস না বোন, আমরা থাকতে সুরেশের কিচ্ছু হবে না। কিছুক্ষণ পর ডাক্তার রমেশকে ডেকে বলে, রমেশবাবু, সরি টু সে, রোগীর অবস্থা খুবই খারাপ। এরকম রোগী এর আগে আমরা পাইনি। কোনো কারণ ছাড়াই রোগী হঠাৎ এমন কোমায় চলে যাওয়া বড়ই অস্বাভাবিক। আর তারপরেও আমরা একটা লাস্ট চেষ্টা করে দেখতে পারি। একটা অপারেশনের ব্যবস্থা করছি, লাখখানিক টাকা বিকালের মধ্যে জোগাড় করে দিন। অবস্থা বড়ই শোচনীয়, ইটস সিরিয়াস। সঙ্গে সঙ্গে রমেশ তার বউয়ের কাছে সব বলতে থাকে। বউ, ডাক্তার বলল সুরেশের অবস্থা খুবই খারাপ, লাখখানিক টাকা লাগবে অপারেশনের জন্য। এত টাকা তো আমার কাছে নেই বউ, এবার আমি কি করি বউ? আমার ভাইয়ের কি হবে বউ? ও বউ, কি হবে? মায়ের মতো কি ভাইও আমাদের ছেড়ে চলে যাবে বউ? আমি কিছু বুঝতে পারছি না। কি এইসব অলক্ষণের কথা তুমি মুখে এনো না। আচ্ছা শোনো না, মা মরার আগে যে আমায় যে উত্তরপাড়ের জমিটা লিখে দিয়েছিল, তুমি এক্ষুনি যাও, গিয়ে ওই জমিটা বিক্রি করে টাকা জোগাড় করে আনো। সেই টাকা দিয়ে আমার ভাইয়ের চিকিৎসা হয়ে যাবে, বুঝেছ? জলদি যাও, দেরি করো না কিন্তু। হ্যাঁ রে বর দিদি, তুই আমার স্বামীর জন্য তুই ওই দামি জমিটা বিক্রি করে দিতে চাইছিস? হ্যাঁ রে ছোট, এ আর এমন কি, জমি কি, যদি আমার জীবন দেওয়া লাগে আমি জীবনও দিব। তারপরও আমি বেঁচে থাকতে আমার ছোট্ট বোনটিকে বিধবা হতে দিব না, বুঝেছিস? খুব ভালোবাসি তোকে। বউয়ের কথা মতো রমেশ সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে জমিদারের কাছে তার মায়ের দেওয়া শেষ স্মৃতিটি বিক্রি করে দেয় এবং যে টাকা পায় সে টাকা দিয়ে তার ছোট ভাইয়ের চিকিৎসা করানো হয়। চিকিৎসার পর সুরেশ আগের চেয়ে সুস্থ হয়ে ওঠে, যা দেখে সুরেশের বউ চম্পা খুবই অবাক হয়ে যায় এবং খুশিতে কান্নাকাটি করতে থাকে। বর্দি, এতদিন শুনেছিলাম বড় বোন মায়ের মতো, আজ নিজের চোখেই দেখে নিলাম। দিদি, তুই আমায় ক্ষমা করে দিস। আমি তোর সাথে বড্ড বেশি অন্যায় করেছি। আমার ভুলের জন্য আমি তোকে হারিয়েও ফেলতে পারতাম। আমি আর কোনো দিন তোকে হিংসা করব না দিদি, আমি তোকে খুব ভালোবাসি। সুরেশ সুস্থ হওয়ার পর তারা সবাই মিলে আবারও গ্রামের বাড়িতে ফিরে যায়। এরপর থেকে চম্পা তার বড় বোন টুম্পাকে খুবই ভালোবাসতো। সে আর কোনোদিন হিংসা করতো না। এভাবেই দুই যমজ বোন মিলেমিশে সুখের সংসার গড়ে তোলে।